আচ্ছা, ভিডিওটা শুরু করছি রিচার্ড ফেইম্যানের বলা একটা বিখ্যাত একটা কোট, সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার সামথিং টিচ। মানে যদি তুমি কোনো একটা বিষয়ে মাস্টার হতে চাও তাহলে সেই বিষয়টাকে পড়াও। তো আমি সেই উদ্দেশ্যে বেসিক্যালি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কারণ আমার সামনে সেরকম কেউ নেই যাকে আমি বোঝাতে পারি। এবার একটা গার্লফ্রেন্ডও নেই, ঠিক আছে, যাকে আমি কিছু সব কিছু বোঝাবো, ঠিক আছে, সে বুঝবেন, সেটা শুনে আমাকে তারিফ করবে, ঠিক আছে। সেরকম নেই। তো আমার দুর্ভাগ্যবশত আমাকে ইউটিউবে কোনো পোস্ট করতে হচ্ছে। যদি একজন দুজনও দেখে, ঠিক আছে, যদি একজন দুজনও দেখে, দেখে তারা যদি বুঝতে পারে তাহলে সেটা আমারই লাভ হবে। তাদের কি লাভ হবে সেটা পরের কথা, বাট স্টিল আমার লাভ হবে। তো তাই জন্য আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি। এবার আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে যদি তুমি কোনো কিছু অ্যাকচুয়ালিতে বুঝেছো বা শিখেছো, সেটা যদি বুঝতে চাও তাহলে সেই জিনিসটা কোনো বাচ্চাকে বোঝাও, সেই জিনিসটা বুঝতে পারে, তার মানে তোমার বোঝাটা সার্থক। এবার এর মানে এটা বলছে যে ফিজিক্সের যে কোনো কিছু, কোনো ইকুয়েশন ঠিক করছে একটা 9 বছরের বা একটা 5 বছরের একটা বাচ্চাকে বোঝাতে, সেটা খুব একটা কঠিন ব্যাপার। মানে যদি আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি বলি, এবার এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা একটা বাচ্চাকে বোঝানো যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, কি এগুলো সবগুলো বোঝানো অনেকটা কঠিন হয়ে পড়বে। বাট এইটা থেকে আমি কি রেজাল্ট পেতে পারি সেটা আমি একটা বাচ্চাকে খুবই ইজিলি বোঝাতে পারি বিভিন্ন কিছুর মাধ্যমে। এটা বহু বিজ্ঞানীরা তাদের বহু লেকচার বা বহু বইতে সেটা করে দেখাতে পেরেছে। লাইক সব থেকে বড় উদাহরণ হচ্ছে রিচার্ড ফেইম্যান। আমার বলতে মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে, বাট স্টিল আমার বোঝানো নিয়ে দরকার। বেসিক্যালি কোয়ালিটি থেকে কন্টেন্টটা ম্যাটার করে। যাই হোক, তো শুরু করে দেখ। আচ্ছা, আজকে শুরু হবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, দ্য স্টার্টিং, শুরুটা যতটা হয়। তো আমরা শুরু করবো বেসিক্যালি নিউটনিয়ান রিলেটিভিটি। এবার সেটার আগে নিউটনের এসেছিল গ্যালিলিও। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে একটা ব্যাপার স্যাপার আছে, যেটা আর কিছুই নয়, এই আর কি, এটাই রিপ্রেজেন্ট করে যে ধরো একটা ট্রেন যাচ্ছে মানে 30 কিলোমিটার পার আওয়ারে, এন্ড এবার থেকেও আসছে ধরে নাও 50 কিলোমিটার পার আওয়ার। তো এই ট্রেনে বসে থাকা একজন মানুষের রেসপেক্টে এই ট্রেনের গতিবেগ হবে 30 প্লাস 50 ইকুয়াল টু 80 কিলোমিটার পার আওয়ার। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রেনটাকে 80 কিলোমিটার পার আওয়ার আসতেই দেখবে। এন্ড দুটো যদি সেম ডাইরেকশন হয়, লাইক ধরো এটাও 30 এটাও 30, তো এখানে যে থাকবে তার রেসপেক্টে এই ট্রেনের ভেলোসিটি 0। এই হচ্ছে ব্যাপার। তো এটাই বেসিক্যালি আমি একটু ভালো করে যদি কোনো ইকুয়েশনের দ্বারা দেখাতে পারি, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো। অ্যাটলিস্ট 7-8-এ পড়া বাচ্চা ছেলে, একটু বেশি হয়ে যাচ্ছে আই থিঙ্ক, অ্যাটলিস্ট 9-10-এ পড়া বাচ্চা ছেলেরা এটা বুঝতে পেরে যাবে আশা করছি। খুব একটা কঠিন ব্যাপার নয়, জাস্ট বুঝতে হবে, জাস্ট ফিল করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি এখানে একটা রেফারেন্স ফ্রেম আছে। এবার রেফারেন্স ফ্রেম তুমি যে কোনো কিছুকে ধরতে পারো, ঠিক আছে। এবার অবভিয়াসলি এটা একটা 1 ডাইমেনশন, একটা লাইন। 2 ডাইমেনশন একটা প্লেন হবে, এন্ড এই যে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশন, যেটা হচ্ছে y কোঅর্ডিনেট থাকবে, x কোঅর্ডিনেট থাকবে, and z কোঅর্ডিনেট থাকবে, ঠিক আছে। এবার এটা 3D তে, এটা জাস্ট 3D প্রজেকশন থেকে দেওয়া হয়েছে। মানে আরো ভালো করে বুঝতে গেলে এই একটা প্লেনে এই একটা ডাইরেকশন আছে, এই একটা ডাইরেকশন, না x টা ধরে না বাইরে বেরিয়ে আছে, এন্ড ওটা তো ওরকম ভাবে 2D তে আঁকা যায় না, তো তাই জন্য হচ্ছে আমি এটা x টাকে এরকম ডাইরেকশনে দিয়ে দিয়েছি। তো এইটাকে ধরে নিচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, বা আরো ভালো করে বোঝাতে গেলে ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, এন্ড আমার সাথে ধরে নাও তুমি দাঁড়িয়ে আছো এখানে, এন্ড এখান থেকে একটা বাস যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তো আমি দেখবো এই বাসটা, আমি যদি কোনোভাবে মাপতে পারি ইনস্ট্যান্ট, তো আমিও দেখবো যে হ্যাঁ এটা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর তুমিও দেখবে যে হ্যাঁ এটা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। বাট ধরে নাও
তুমি আমার সাথে দাঁড়িয়ে নেই, তুমি হয়তো ছুটছো কোনো একটা গতিবেগ, ঠিক আছে, আর তোমার এটা আর একটা আমি রেফারেন্স ফ্রেম বলবো যেটাকে আমি ধরবো y প্রাইম, আর এগুলো সেম হচ্ছে তার জন্য প্রাইম দিচ্ছি, এটা x প্রাইম এন্ড এটা z প্রাইম, ঠিক আছে। এন্ড আমি অরিজিন বাংলা কি মানে ভুলে গেছি, তো যাই হোক এটা অরিজিনকে এটা ও করছি, মানে যেখান থেকে বেসিক্যালি পয়েন্টটা জিরো, মানে এখানে সব জিরো জিরো মানে এখানে কোনো ডিসটেন্স নেই, জাস্ট একটা পয়েন্ট, তো এটা হচ্ছে অরিজিন, এটা ও এন্ড ওটা হচ্ছে ও প্রাইম, ঠিক আছে, ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই জিনিসের পুরো ব্যাপারটা বলছিলাম, আর এখানে বাস থাকতে পারে, কোনো একটা কেউ একজন দাঁড়িয়ে থাকতে পারে, কেউ একজন চলতেও পারে, ঠিক আছে, সেটা পরে আসছে। এবার এই যে জিনিসটা পুরো ব্যাপারটা বোঝালাম যে বেসিক্যালি আমার রেসপেক্টে বা আমার সাপেক্ষে কি দেখবো, এবং যে বন্ধুটা দৌড়চ্ছে বা হাঁটছে তো তার সাপেক্ষে আমি কি দেখবো, বাসের গতিবেগ বা যাই হোক অন্য কিছু হতে পারে, তো সেটাই বেসিক্যালি আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে বের করতে পারি। এবার এটাকেই আমি আরো সিম্পল ভাবে একে ব্যাখ্যা করব। এবার ধরে নাও ফার্স্ট ফ্রেম যেটা হচ্ছে দাঁড়িয়ে আছে, যার ভেলোসিটি হচ্ছে 0, এখানে ভেলোসিটি 0 লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে z কোঅর্ডিনেটস, এটা 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 এবার x হচ্ছে, এটা y হচ্ছে, ঠিক আছে, এটা অরিজিন 0। আর একটা ফ্রেম যেটা ধরো তুমি যেটা ছুটছো, এটা হচ্ছে y প্রাইম, এটা z প্রাইম, এন্ড এটা হচ্ছে x প্রাইম, এন্ড এটা ধরো ভেলোসিটি v নিয়ে যাচ্ছে। এর ভেলোসিটি যা খুশি হতে পারে, 30 হতে পারে, 20 হতে পারে, 10 হতে পারে, মিটার পার সেকেন্ডও হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, যা খুশি, জাস্ট একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে যেটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, মানে টাইমের সাথে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, বাংলা যেটাকে বলে ত্বরণ আর ইংরেজিতে বলে অ্যাক্সিলারেশন, তো সেইটা হচ্ছে না, সেইটা এখানে মানে এখানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে পুরো জিরো, যা আছে ভেলোসিটি আছে, মানে অ্যাক্সিলারেশনটা কি, যে সময়ের জন্য তোমার ভেলোসিটি বাড়ছে বা গতিবেগটা যেটা বাড়ছে সেটাকেই বলা হয় অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশন নেই, জাস্ট ভেলোসিটি আছে, ঠিক আছে। অ্যাক্সিলারেশনের কেসে আমরা পরে আসতে পারি, বাট আপাতত দরকার নেই। তো এন্ড এখানে ধরে নাও একটা কোনো পয়েন্ট, সেটা কোনো ভেলোসিটি নিয়ে যেতেও পারে না হতে পারে, স্থিত থাকতে পারে, সেসব নিয়ে আমার এখন বড় কথা নেই। তো বেসিক্যালি এবার কথাটা হচ্ছে যে যখন এইটা আমার সাথেই ছিল, মানে তুমি যখন আমার সাথেই দাঁড়িয়েছিলে তখন ধরে নিচ্ছি টাইমটা 0, মানে ধরে নিলাম তখন 1 ঘন্টা 20 মিনিটও হতে পারে, তখন 2 বেজে 35 মিনিট হতে পারে, যা বুঝতে পারে আমি সেই টাইমটা 0 ধরে নিচ্ছি, আর ওই 0 পর থেকে তুমি দৌড়তে বা হাঁটা শুরু করলে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে। তো আমি এবার তুমি যাচ্ছ যেটা আমি পুরো একটা ছবি তুললাম, পুরো পুরো ব্যাপারটার একটা ছবি তুললাম, জাস্ট ফ্রিজ করে দিলাম, মানে পুরো জিনিসটা পুরো স্থির করে দিলাম, এন্ড সেই টাইমটা ধরলাম 0 তে হয়ে গেছে t, বাট ঠিকই যা বুঝলে 2 সেকেন্ড 3 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যা খুশি তো, জাস্ট কোনো একটা টাইমে যেটা ধরে নিচ্ছি t, সেই টাইমে পুরো ব্যাপারটাকে পুরো ফিক্সড করে দিলাম। এবার আমি ধরে নিচ্ছি এই আমার থেকে এই যে পয়েন্ট, এটা বাস হতে পারে, যেটা চলছে বা দাঁড়িয়ে যা খুশি হতে পারে, সেটা থেকে আমার দূরত্ব t টাইমে হচ্ছে x, আর তোমার থেকে ওটা দূরত্ব ধরে নিচ্ছি x প্রাইম। এবার তুমি ভেলোসিটি নিয়ে যাচ্ছিলে v, আর সময় হচ্ছে t। এবার আমরা সবাই জানি যে বেগ কি, আমি বাংলাতে বলছি, বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু কি হয়, যে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাই টাইম, ঠিক আছে, মানে টাইমের রেসপেক্টে কতটা ডিসটেন্সে যাচ্ছে, কভার করছে, ঠিক আছে, যেটা বাংলায় বলা হয় সরণ বা সরণ বাই সময়। তো আমি এটাই লিখছি বেসিক্যালি সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে বেগটা বা ভেলোসিটিটা v, এই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, টাইম কত t, t টাইম ফিক্স করে তো t টাইমটা দেখব t, আর ও কতটা ডিসটেন্স গেছে। এবার এখান থেকে ডিসটেন্সটা আমার জানা নেই, আমি ধরে নিচ্ছি a, জাস্ট কথার কথা এটাই অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি r। তো তাহলে কতটা ডিসটেন্স, এটা r টা করে বার করো, জাস্ট t এর সাথে v টা গুণ করে দাও, vt, তাহলে এই ডিসটেন্স আমি পেয়ে গেলাম v। তাহলে আমরা
একটা জিনিস এটা থেকে বুঝতে পারলাম যে আমরা কোনো কিছু ভেলোসিটি জানলে আর কতটা টাইম সে গেছে জানলে আমরা এটা বলে দিতে পারবো যে সে কতটা দূরত্বে আছে আমার থেকে। ঠিক আছে, তো এবার এই জিনিসটাকে আমরা এবার বর্গ সাজাবো। এটা পুরোটা এক্স, তাহলে এক্স সমান কত হবে? অবভিয়াসলি এইটা প্লাস এটা পুরোটা মিলিয়ে তো এক্স হচ্ছে, তাহলে লিখে দেবো বিটি প্লাস এক্স প্রাইম। তাহলে আমি এক্স প্রাইম এর বার করছি, তাহলে কি করব? এটা জাস্ট এবারে বিয়োগ করে দিলে কত হবে? এক্স মাইনাস ভি। এই একটা সিম্পল ফর্মুলা, জাস্ট এই একটা সিম্পল, এন্ড এখান থেকেই তো যাই হোক। এবার দেখো শুধু এটা এক্স বরাবরই কিন্তু চেঞ্জ হচ্ছে, ওয়াই বা এক্স বরাবর কিন্তু এটা কোনো চেঞ্জ হচ্ছে না। মানে তুমি কিন্তু ওয়াই বা এক্স বরাবর কিন্তু লাফাচ্ছ না বা এবারে কিন্তু সরে আসছো না, ওই দিক নিয়ে কিছু বলিনি। আর ওই দিন না বলবো না, আমি ধরে নিয়েছি তুমি শুধু এক্স বরাবর গেছো, তুমি সোজাই গেছো, ঠিক আছে, তোমার ডাইরেকশন চেঞ্জ হয়নি। তো তাহলে আমি লিখতেই পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, এবারে চেঞ্জ হয়নি, ওয়াই দিয়ে তুমি সরে আসেনি, পিছিয়ে যাওনি, জেডও তাই, তাহলে জেড ইকুয়াল টু জেড প্রাইম। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার এই ফর্মুলাটা না আমাদের মনে রাখতে হবে, এটা নিয়ে এবার সবকিছু হবে। আচ্ছা এখানে লিখি, তো আমরা পেলাম যেটা আরেকটু বুঝতে হবে। তো আমরা পেলাম বেসিক্যালি x প্রাইম ইকুয়াল টু x মাইনাস ভি। আচ্ছা একটু ব্যাকটা নিয়ে নিয়েছি। তো x প্রাইম ইকুয়াল টু x মাইনাস ভি। এবার এটা কি পেলাম? ডিসটেন্স, দূরত্ব। এবার এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া ডিসটেন্সকে আমরা কি বলবো? বেগ, গতিবেগ বা ভেলোসিটি ইংরেজিতে। তো এটা যদি আমি এবার ডেরিভেটিভ করি, এবার ভাই ডেরিভেটিভ তুমি ক্লাস 10 যত সম্ভব শিখবে কিছুটা, 9 10 এন্ড 11 12 তো খুব ভালো করে শিখবে। তো জাস্ট এটা একটু পড়ে নিতে হবে, 9 10 কোনো কেউ দেখে জাস্ট আমি 11 12 করছি, এটা ডেরিভেটিভ। ডেরিভেটিভ করলে কি করবো? মানে কোনো একটা সাপেক্ষে সেটা কতটা এগোচ্ছে বা পিছোচ্ছে সেটাকেই বেসিক্যালি আমি ডেরিভেটিভ করে জানবো। মানে টাইমের সাথে আমার দূরত্ব কতটা পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, ডিসটেন্স কতটা চেঞ্জ হচ্ছে বা কভার করছে, সেটাই আমি ডেরিভেটিভ করে পাবো উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের রেসপেক্ট। তো করেই এবার ডেরিভেটিভ এটা যারা বুঝতে হবে না, আমাদের ধরে নাও আমি ভেলোসিটি বার করছি, প্রত্যেকটা রেফারেন্স ফ্রেমে সাপেক্ষে কি হতে পারে। তো আমি এটা dx প্রাইম dt, দেখো t আছে, নিচে t আছে, তো t মানে এইটার সাপেক্ষে, আমি টাইমের সাপেক্ষে এই x প্রাইমটা কতটা চেঞ্জ হচ্ছে, তেমন এটা লিখবো dx বাই dt। আর দেখো vটা আমি কি বলেছি, vটা কিন্তু টাইমের সাথে সাথে পরিবর্তন হবে না, পরিবর্তন হয়ে গেলে ওটা অ্যাক্সেলারেশন হয়ে যাবে। আর vটা যদি পরিবর্তন হবে না, তাহলে vটা সাথে টাইমের রেসপেক্ট করি ছাই না করি কোনো যায় আসবে না। বা আমি এবার 11 12 এর ভাষায় যদি বলি, এটার সাথে যদি আমি এটা করি dt, তাহলে এটা 0 হয়ে যাবে পুরো কোয়ান্টিটি, ঠিক আছে। তো সেটা লেখা না লেখা সমান, আর সবথেকে ভালো বিটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই এটা টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ করা না করা একই ব্যাপার। তো এটা বাদ দিয়ে আমি করছি টিটাকে, তাহলে dt বাই dt। তো এটা অবভিয়াসলি বুঝতে পারছো, উপরেও dt আছে নিচেও dt আছে, তাই কাটাকুটি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এটা খুবই সিম্পল ভাবে বললাম, বাট না এরকম ভাবে বুঝলে হবে না, ঠিক আছে। এটা এই যে ব্যাপারটা অনেকেই বলে যে কোন একটা ইকুয়েশন আছে, সাপোজ 2x 4y ইকুয়াল টু আছে 2, আমি ওভার কেটে কেটে দিলাম, মানে 2y ইকুয়াল টু 1, এতটা ইজি ভাবে কেটে কেটে দিলাম। বাট ওটা কাটাকুটি শব্দটাকে ইউজ করা যায় না, বাট স্টিল আমি করছি কারণ আমাকে বোঝাতে হবে, শিখতে হবে। তো এই পার্টটা তাহলে ভ্যানিশ হয়ে গেল, ওপরেও ডিটি নিচেও ডিটি, তাহলে 1 1 এর সাথে দ্বিগুণ করে ডি থাকে। আমি এটা পাচ্ছি। এবার এটা তাহলে গতিটাকে আমি ধরে নিচ্ছি ভি প্রাইম, এটাকে দিচ্ছি ক্যাপিটাল ভি। এবার আমি এটা যদি আবার টাইম রেসপেক্ট
ডেরিভেটিভ করে, তাহলে আমরা কি পাবো? ত্বরণ বা অ্যাক্সিলারেশন। চলো আমি ওটা করলে দেখবো যে ভি যেহেতু কনস্ট্যান্ট, এটা করলে জিরোই হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে ভি প্রাইম ইকুয়াল টু এ ক্যাপিটাল, এটা এ ধরছি এবার, এ ইকুয়াল টু এ প্রাইম অ্যাক্সিলারেশন। তার মানে এটাই বোঝাতে চাইছে এটা দিয়ে যে এখানে একটা বাস আছে যেটা যাচ্ছে বা স্থির আছে, এন্ড আমি আচ্ছা এটা এই সরি এই বাসটা হচ্ছে একটা কোনো একটা গতিবেগ নিয়ে যাচ্ছে বা স্থির আছে, যা খুশি হবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা এটা আই থিঙ্ক আমি বেটার বললাম যে বাসটা কোনো ত্বরণ নিয়ে যাচ্ছে, এর মানে অ্যাক্সিলারেশন আছে। তো তুমি একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছ যেটা এই মানে তোমার এ ডট এটা মানে দুটো একই নয়, আলাদা, সমান নয়। তাহলে তুমি এটাকে যেটা মাপবে আমিও সেটাকে ঠিক তাই মাপবো, আলাদা কিন্তু মাপবো না। ভেলোসিটি আলাদা মাপতে পারি, ডিস্টেন্স আলাদা মাপতে পারি, কিন্তু অ্যাক্সিলারেশন বা ত্বরণ এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে যা পাই সেটাতে আলাদা মাপতে পারবো না। দুটো রেফারেন্স ফ্রেমে বা দুটো আমার বা তোমার সাপেক্ষে দুটোতেই ত্বরণ বা অ্যাক্সিলারেশনটা সেম হচ্ছে বা একই থাকছে। তো আপাতত এইটুকুনি বোঝা গেল। এটা হচ্ছে সিম্পল জিন্দেগি বা সিম্পল ব্যাপার স্যাপার, এবার আসি মেন কজ জিন্দেগি বা মেন কজ। আচ্ছা আমি একটু বেশি ঘামছি গরমের জন্য। তো আমরা এইসব পেলাম। তো আমরা বেসিক্যালি আরেকবার লিখছি, আমরা পেয়ে গেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে x প্রাইম ইজ ইকুয়াল টু x মাইনাস b, আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা ভেলোসিটিটা বুঝিয়ে দিলাম যে কার সাপেক্ষে কার কি গতিবেগ হবে। এই ডিসটেন্স মানে তুমি আমার ডিসটেন্সটা জানো, আর তোমার ডিসটেন্স আর গতিবেগ সরি তুমি আমার থেকে সেই বাসটা ধরে কতটা দূরত্ব দাঁড়িয়ে সেটা জানো, তুমি আমার সাপেক্ষে কতটা মানে কতটা গতিবেগ নিয়ে যাচ্ছ বা ভেলোসিটি নিয়ে যাচ্ছ সেটা জানো, আর কতটা টাইম পার হয়েছে সেটা জানলে তুমি তোমার থেকে বাসের পড়া দূরত্ব সেটাও জানতে পেরে যাবে। এই কোয়েশ্চেনটা এটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব একটা হাতে গোড়া নেই, বাট না বুঝতে পারলে আবার বলে দেবো, চিন্তা নেই, অন্য কোনো ভিডিও। তো এই হচ্ছে এরপরে আমাদের আছে দুজন মানুষ, একজন হচ্ছে নাম হচ্ছে লরেন্স, পুরো নাম দেয় না, একজন হচ্ছে আইনস্টাইন, যার নাম হচ্ছে আলবার্ট, আর আরেকজন হচ্ছে আইনস্টাইন। তো এরা দুজন প্রায় একই সময় ভাবে যে ভাই এই জিনিসটা না লাইটের ক্ষেত্রে প্রযোজ্য না। লাইটের একটা ভেলোসিটি সিটা দিয়ে লাইটের ভেলোসিটি ইন্ডিকেট করা হয়, যেটা হচ্ছে 2.9987 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার এটাকে প্রায় লেখা হয় ওই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো বলছে লাইটের ক্ষেত্রে একটা সমস্যা আছে, ওরা বলেনি, অনেকদিন আগে থেকে এই সমস্যাটা আসছিল, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের টাইম থেকে। আমি যেটুকু জেনেছি সেটুকুই বলছি, আমার থেকেও বেশি ভালো কেউ জানতে পারো সেটা আমার কোনো ভুল হলে হতেই পারে। আমি যেটুকুনি পড়েছি যেটুকু জেনেছি সেটাও বিক্রি বলছি। তো ম্যাক্সওয়েল কি বলেছিল যে সি এর ভেলোসিটিটা সবসময় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড না, এটা থেকে বাড়বে না, এটা থেকে কমবে। আর এটা একটা ফর্মুলা থেকে পাওয়া যায়, c=1/√μ0 f(n)0, ঠিক আছে? তো এটা 11-12 যারা পড়ছো তারা ভালো জানবে এই ফর্মুলাটার মিনিং কি, আর কোয়ান্টিটিটা উঠেছে যারা তারা অবশ্যই জানবে। এবার বেসিক্যালি এই জিনিসটা পেলাম। এবার ও কিন্তু বলে যায়নি যে সি এর ভেলোসিটি যে এইটা এটা কার সাপেক্ষে, মানে মানে যেটা প্রথম উদাহরণ দিলাম যে একটা ট্রেন এবারে যাচ্ছে, এবার একটা ট্রেন আসছে, ঠিক আছে, আর বাইরে থেকে আমি দিচ্ছি, তো আমি দেখবো এটাকে 30 নিয়ে যাচ্ছে, কিন্তু এ যদি ধরো 50 থাকে, এটাকে কত দিন 80, দুজনে আলাদা দেখছি। তাহলে আমার রেসপেক্টে বা আমার সাপেক্ষে হচ্ছে এটার একরকম ভেলোসিটি হচ্ছে যে ট্রেনের বা যার কোনো একটা ভেলোসিটি আছে তার সাপেক্ষে এটার ভেলোসিটি আলাদা হচ্ছে। কিন্তু ম্যাক্সওয়েল এটা কি বললো, মানে ম্যাক্সওয়েল এটা কার সাপেক্ষে লাইটের ভেলোসিটি বললো, এটা নিয়ে একটা গন্ডগোল শুরু হলো। তখন সায়েন্টিস্টরা ভাবলো কিছু একটা ইথার মিডিয়াম বা কিছু একটা মিডিয়াম আছে হয়তো ম্যাক্সওয়েল সেটার রেসপেক্টেই বলে গেছে যে লাইটের ভেলোসিটি এত, এন্ড সেই ইথার মিডিয়ামের রেসপেক্টে আমি যদি কোনো ভেলোসিটি নিয়ে যাই তো আমার রেসপেক্টে লাইটের ভেলোসিটিও বাড়বে কমবে, ঠিক আছে? এবারে এই ইথার মিডিয়ামটা কিভাবে বোঝাবো? ধরে নাও একটা সমুদ্র আছে, সমুদ্রের জল বা একটা পুকুরের ভেতর সব ইউনিভার্স ঢুকিয়ে দিল,
তো ওই জলটা বেসিক্যালি ইথার মিডিয়াম। এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে? ওই জলটা হচ্ছে বেসিক্যালি ইথার মিডিয়াম। তো ইথার মিডিয়ামটা সায়েন্টিস্টরা বলছে সব জায়গায় আছে, মানে আমার আশেপাশে ওই মহাকাশ সব জায়গায় আছে। তো এইটা আদতে আছে কিনা সেটার জন্য একটা পরীক্ষা করা হয়, ঠিক আছে? আমার সায়েন্টিস্টদের নাম মনে নেই, ইন্টারেস্টিং, আমি পরে বলবো। তো ওরা পরীক্ষা করে দেখলো, কি পরীক্ষা সেটা পরবর্তীতে বলবো, আপাতত ছোট বলতে যাচ্ছি। তো ওরা বেসিক্যালি যে পরীক্ষাটা করেছে, তো ইন্টারফেরোমিটার একটা যন্ত্র আছে, তো সেইটা দিয়ে পরীক্ষা করে দেখলো যে না, ইথার মিডিয়াম বলে কিছু, ঠিক আছে? তাহলে ইথার মিডিয়াম ফলস হয়ে গেল। তাহলে এটা কিসের সাপেক্ষে? এই নিয়ে আরো অনেক প্রশ্ন আস্তে আস্তে থাকলো। অনেকে বলছে ম্যাক্সওয়েল ভুলভাল বলেছে, ঠিক আছে? অনেকে বলছে না, অন্য কিছু হয়তো হতে পারে। অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম থিওরি আসছে। এরপরে আসে আমাদের আইনস্টাইন এবং লরেন্স, এবং দুজনেই একটা জিনিস বুঝতে পারে যে এই যে সি এর বা লাইটের ভেলোসিটি না খুব বন্ধ হতে, মানে এর কাছাকাছি বা এটা নিয়েই যখন কেউ চলবে বা কারোর ভেলোসিটি যখন বা গতিবেগ যখন সি বা সি এর কাছাকাছি থাকবে, তো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটবে বা ঘটতে পারে, ঠিক আছে? এন্ড সেখান থেকেই জন্ম হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই হচ্ছে। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তার কি ভুল? আমি আপাতত ধরে চলছি হ্যাঁ, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভুল। তাহলে ঠিকঠাক যত সম্ভব আইনস্টাইন আর লরেন্স প্রায় কাছাকাছি সময় একটা ভুল খুঁজেছিল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। সেটা হচ্ছে যে ইকুয়েশনটা অসম্পূর্ণ। এখানে থাকবে বেসিক্যালি একটা গামা, একটা কনস্ট্যান্ট, একটা বা ফ্যাক্টর, যেটা গামা ফ্যাক্টর বা লরেন্স ফ্যাক্টর পড়ে না, দুজনে প্রায় এইদিক ওইদিক টাইমে করেছিল আবিষ্কার এই সেম জিনিসটা। বাট যেহেতু লরেন্স পরবর্তীতে জানা যায় লরেন্সের করেছিল, তাই জন্য এটাকে লরেন্স ফ্যাক্টর বলা হয়। তুই যে গামা একটা এই এক্সট্রা একটা টার্ম চলে এসছে, গামাটার ভ্যালু হচ্ছে 1/√1 - v²/c²। এবার সিটা কি? স্পিড অফ লাইট। আর ভেলোসিটি মানে তুমি যে ভেলোসিটি নিয়ে চলবে সেটা সি এর কাছাকাছি হতে পারে, লাইটের গতির কাছাকাছি হতে পারে। তুমি তুমি যেমন এই আমি এখন খাচ্ছি সেই গতিবেগটাও তুমি চাচ্ছি। তো এইটার সাপেক্ষে দেখছে মানে অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে অনেক প্রশ্ন চলে আসছে। অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যারা প্রথমে পড়ে তারা বুঝতে পারে যে কি ঘটছে, বা ঘটলে তারা বিশ্বাস করতে পারে না, বাট অ্যাকচুয়ালি তারা বুঝতে পারে না, ঠিক আছে? আমিও ভূত খেতে 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 অনেক পরে আলটিমেটলি আমি হয়তো বুঝেছি। ঠিক কতটা ঠিক সেটা আমার থেকে যারা আরো উঁচু স্তরে আছে হয়তো তারাই বলতে পারেন, বাট স্টিল আমি কিছু একটা ডিসকভার করেছি বা সেলফ রিয়েলাইজেশন আমার করেছি। তো বেসিক্যালি এই হচ্ছে গামা ফ্যাক্টর। তো এইটা কি করে এলো না কি করে আসেনি সেটা আমি পরবর্তীতে যাচ্ছি, কিন্তু এটার জন্য কি কি ঘটতে দেখা যাচ্ছে সেটা আমি বলছি। এটার জন্য টাইম ডাইলেশন হচ্ছে, তাহলে খুব বিচ্ছিরি বার্তা, লেন্থ কন্ট্রাকশন হচ্ছে, এন্ড রিলেটিভিস্টিক মাস, মানে মাস বাড়ছে কমছে এইসব দেখা যাচ্ছে। বেসিক্যালি মাস বাড়ছে বা কমছে বলা যেতে পারে, কিন্তু না বাড়ছেই কমছে। আচ্ছা, টাইম ডাইলেশনটা কি? টাইম ডাইলেশন মানে টাইম চেঞ্জ হচ্ছে, মানে আমার কাছে টাইমটা হয়তো ঘড়িটা হয়তো স্লো চলছে। সায়েন্স ফিকশন মুভি, কি আছে সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখেছি ঘড়িটা স্লো চলছে, বাট আমার বন্ধুর ক্ষেত্রে ঘড়িটা খুব স্পিডে যাচ্ছে। আমার বন্ধু খুব তাড়াতাড়ি হয়তো বুড়ো হচ্ছে, এটা আমি হয়তো স্টিল এখনো যৌবন আছে, অনেক কিছু হচ্ছে। অ্যান্ড এই কথাগুলোই হচ্ছে বাচ্চাদের হচ্ছে ব্রেনটা পুরো ধ্বংস করে দেয়। তারা এই কথাগুলোর জন্যই বুঝতে পারে না যে ভাই টাইম ডাইলেশনটা অ্যাকচুয়ালিতে কি, এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লেন্থ কন্ট্রাকশন, মানে কোনো একটা লেন্থ কোনো একটা রড হতে পারে, যা খুশি তার বাসের সাইজ হতে পারে, সেটা কমছে বাড়ছে। মাস মানে তোমার ভর, ঠিক আছে? সেইটা তুমি যখন স্পিড বাড়ছ তোমার ওজন বেড়ে যাচ্ছে, তুমি আরো মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো না ইউটিউব বা যেখানেই হোক না কেন ভিডিওতে বলেছে, আমরা দেখছি দিয়ে মাথা খারাপ করে দিয়েছে আমাকে।
আসলে আমরা বুঝতেই পারি টাইম ডাইলেশনের অ্যাকচুয়াল মানে কি, লেন্থ কন্ট্রাকশনের অ্যাকচুয়াল মানে কি, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে রিলেটিভিস্টিক মাসের অ্যাকচুয়াল মানে কি। তো আমি পরপর ভিডিও করে প্রত্যেকটাতে বলার চেষ্টা করবো। তো আপাতত আজকে এইটুকু, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।